সকাল সকাল ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে বসেই রিয়ান চৌধুরী আর ফারিয়া চৌধুরী তারা চুপচাপ খেয়ে আসছিল। তখন রিয়ান বলল, বোন, আমার এখনো মন খারাপ। ফারিয়া ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, তবে কিছু বলল না। রিয়ান বলল, আমি কথা বলছিলাম রুদ্রর সাথে। সে বলেছে তার বর্তমান ওয়াইফকে ডিভোর্স দেবে না। কথাটা শুনে ফারিয়া চোখ মুখ শক্ত হয়ে বলল, তারপর রেগে বলল, ভাইয়া, আমি কিছু শুনতে চাই না। আমার রুদ্রকে চাই মানে চাই, বেশ। রিয়ান শান্ত দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলল, আর আমার নূরময়ীকে? রিয়ানের কথা ভ্রু কুঁচকে এলো ফারিয়া, তাই বলল মানে? রিয়ান নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ও কিছু না, তোর রুদ্র চাই তো, ঠিক আছে, তাই হবে। ফারিয়া কিছু না বলে খেতে লাগলো। তার কিছুই ভাল লাগছে। 3টা বছর ধরে সে রুদ্রকে ভালোবেসে আসছে। এত সহজে ভুলে যাওয়া যায়? সে বিয়ে করেছে, যেভাবেই হোক করেছে তো, কিন্তু সে রুদ্রকে ভুলে যেতে পারছে না। তাই যে কোনোভাবে তাকিয়ে চাই। রিয়ানের চোখে বারবার নূরের চেহারা বাড়ছে, আর সে নিতে পারছে না এমন দূরত্ব। তার যে নূরময়ী চাই, সে এ বিষয়ে সরাসরি নূরের সাথে কথা বলবে। তাদের বিয়েটা যখন একটা ভুল বোঝাবুঝি কারণে হয়েছে, নিশ্চয়ই সে বিয়েটা থেকে বের হয়ে আসতে চায়। এইসব ভেবে রিয়ান মনে মনে হাসলো। নূরের মা, তুমি কি আর খোঁজ খবর নেবে না? আর কিছুদিন এভাবে চলতে থাকবে? ছোট থেকে তো লালন পালন করেছ। মেয়েটা কয়বার কল দিয়েছে তোমাকে, আর আমাকে কলও রিসিভ করনি। তুমি এত নিষ্ঠুর কেন হয়ে যাচ্ছ? মেয়েটার জন্য যে তুমি আড়ালে কান্না করছো, তা কি আমি জানি না ভাবছ? রেহেলা খান খাবারের পরিবেশন করছে। স্বামীর কথা শুনে চমকে গেলেন। তারপর দ্রুত নিজেকে সামলিয়ে বলেন, আগেও বলছি, এখনো বলছি, এই মেয়ে মা না আমি। আমি শুধু রিয়ানের মা। আর আমি শুধু দায়িত্ব পালন করছি। কাউকে কথা দিয়েছিলাম, তাই ভালোবেসে লালন পালনও করিনি। ওর জন্য আমি কেন কাঁদতে যাব? লিয়ান জামান বললেন, আমাকে শিখাতে চাচ্ছ? মেয়েটাকে কি তুমি ভালোবাসো না? রেহেলা খান ছলছল চোখে স্বামীর দিকে তাকিয়ে বলেন, ভালোবেসে কি হবে? সে তো আর আমার পেটের সন্তান না। সে যার সন্তান তারই সন্তান। আমার তো আর হবে না বলে নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। লিয়ান জামানের চোখে পানি চলে আসলো। সে জানে রেহেলা খান নিজেকে যতটা কঠোর ও নিষ্ঠুর দেখায় না কেন, সে নূরকে প্রচণ্ড ভালোবাসে, তবে সেটা প্রকাশ করে না। হয়তো তবে অতীতের কথাগুলো বারবার মনে পড়ে যায়। রুদ্র রাগী চোখে তাকিয়ে আছে নূরের দিকে, আর নূর ভয়ে কাঁপছে। নূর গোসল করতে গিয়েছিল, মাত্র শাড়ি খুলে এক পাশে রেখে ব্লাউজ খোলার আগেই ওয়াশরুমের দরজা ঠাস করে খুলে গেল, আর দেখতে পেল রুদ্র জামা কাপড় নিয়ে ওয়াশরুমে আসছে। রুদ্র নূরে এরকম অবস্থা দেখে চমকে তাড়াহুড়া করে চোখ সরিয়ে নিল, আর এদিকে নূর লজ্জার ভয়ে তাড়াতাড়ি গায়ে শাড়ি জড়িয়ে নিল। নূরের অবস্থায় ঠিক আছে বুঝতে পেরে রুদ্র তার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তোমার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? ওয়াশরুমের দরজা বন্ধ না করে গোসল করতে চলে আসলে তুমি আসলে একটা হাহাদার। নূর ভয়ে ভয়ে বলল, বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি এই সময় আসবেন। আপনি তো এই সময় বাসায় আসেন না। আর আমি ভুলে গিয়েছিলাম দরজা বন্ধ করতে। কেঁদে দিল। রুদ্র রেগে বলল, আল্লাহ, তুমি এত কথায় কথায় কাঁদো কেন? ভুলে গেছো মানে? মাথায় ছিট আছে? আর যদি এমন হয় দেখবে একদম ঠুস করে দিব। নূর মুখে হাত চেপে কান্না করতে করতে বলল, আর জীবনে হবে না। রুদ্র এবার শান্ত হলো। তারপর কি মনে করে যেন নূরকে স্কিন করে থমকে গেল। একেবারে এলোমেলো মেয়েটা, আর কোনো বুদ্ধি সদ্ধি হয় সেটা আল্লাহ ভালোই জানে। নূর এবার কান্না বন্ধ করে হেমচিক তুলতে গেল। রুদ্র ওকে এখনো দেখে যাচ্ছে। কান্না করার ফলে নাক চোখ লাল লাল হয়ে গেছে। তার হঠাৎ নূরে এই কান্না মুখোশী দেখতে বেশ ভালোই লাগলো। সে হুট করে নূরের দিকে এগিয়ে গেল। নূর নিচের দিকে তাকিয়ে বলল, খেয়াল করেননি কিন্তু যখন বুঝতে পারলো উনার তার দূরত্ব কমে গেছে, তখন সে উপরে তাকালো, যেন থমকে গেল। দুটো ঘোর
গালাজ সৃষ্টি তার মধ্যে আবদ্ধ। তাই হঠাৎ অস্থির লাগলো, তাই রুদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রুদ্র তাকে হাত ধরে আটকালো। এতে যেন সে শট। তারপর কাঁপাকাঁপি ঠোঁটে অনেকটা সাহস নিয়ে বলল, ছাড়ুন। রুদ্র ওকে নিচের দিকে ঘুরিয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরে বলল, বলছিলাম না এরকম অবস্থায় আমার সামনে না আসতে। নূর এবার কাঁপা কাঁপা চোখে রুদ্র দিকে তাকালো, তবে কিছু বলল না। রুদ্র তাকে আরেকটু জড়িয়ে নিয়ে ঝর্ণা ছেড়ে দিল। এতে দুজন ভিজে একাকার। নূর কাঁপা কাঁপা হাত দুটো রুদ্রর বুকে রাখলো। বয়সে বরফের নয় জমে গেল, কিন্তু কি হচ্ছে, কেন হচ্ছে, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রুদ্র এমন বিহেভ সে মেনে নিতে পারছে না। সে তো সবসময় রুদ্রকে রাগী মুডে গভীর ও অহংকারী ভেবেছিল। রুদ্র এখনো ঘুয়ারের মাঝেই আছে। সে এক মনে তাকিয়ে আছে নূরের ভীত মুখ্য স্ত্রীর দিকে। শাড়ি ভিজে গায়ে লেপ্টে আছে। রুদ্র নিজেকে অনেক সামলাতে চেয়েও না পেরে নূরের কাপা ঠোঁটে নিজের ঠোঁট মধ্যে আবদ্ধ করে ফেলল। নূরের সাথে চমকা এমন হওয়ায় সে পাথরের নয় দাঁড়িয়ে রইল। রুদ্রের যখন হুঁশ আসলো তখন সে ছিটকে দূরে সরে গেল নূরের থেকে। নূর লজ্জা আরো রুদ্রের দিকে তাকালো না। নূর এখন ভয়ে দেওয়ালের সাথে লিপটে আছে। রুদ্র নিজেকে শান্ত করে নূরের দিকে তাকিয়ে বলল, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মাঝে এসব হওয়া স্বাভাবিক, তাই এটাকে স্বাভাবিকভাবে নেবে। আমি কোনো মহাপুরুষ না যে নিজের বউকে এই অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে যদি আর এলোমেলো অবস্থায় দেখি তাহলে আজকে থেকে ভয়ঙ্কর কিছু হবে বলে উনি চলে গেলেন। উনি যেতে আমি তাড়াতাড়ি ওয়াশরুমে দরজা বন্ধ করে নিচে বসে পড়লাম। আমার সাথে কি হয়ে গেল তা বুঝতে পারলাম না। নিজের ঠোঁট হাত দিয়ে চমকে গেলাম। মনে মনে ভাবলাম, আমি জ্ঞান হারাইনি কেন? ওনাকে দেখে যেখানে আমি জ্ঞান হারাতাম সেখানে এত কিছু হয়ে গেল, আমি জ্ঞান হারালাম না। আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? দাদির কথা মতো ভালোবেসে ফেলছি? ভাবতেই বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিলাম। তারপর এক প্রকার লজ্জা নিয়েই গোসল শেষ করলাম। রিয়ান এক মনে তাকিয়ে আছে নূরের দিকে। সে কিছুক্ষণ আগে নূরকে ভার্সিটির সামনে এসেছিল এক নজর তার নূরময়ীকে দেখার জন্য, আর দেখা পেয়েই গেল। সে হাসতে হাসতে ঝালমুড়ি খাচ্ছে। সে গাড়ি থেকে বের হয়ে গাড়ি থেকে হেলান দিয়ে দাঁড়িয়ে নূরকে দেখতে লাগলো। তার কিছুক্ষণ পর সে হেঁটে নূরের কাছে গেল, তবে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো আর ঝালমুড়ি ওয়ালাকে বলল ঝালমুড়ি দিতে। সে জীবনে এইভাবে ঝালমুড়ি খায়নি। সে ঝাল খেতে পারে না। তারপর ঝালমুড়ি তার হাতে আসায় সে নূরের দিকে তাকিয়ে খেতে লাগলো। তবে মেয়েটার সেই দিকে কোনো খেয়াল নেই। সে তার মতো মতো আড্ডা দিচ্ছে। এক সময় রিয়ানের ঝাল লেগে উঠল। তার কাশি শুরু হয়ে গেল। ভুল করে সে কাঁচা মরিচ খেয়ে ফেলেছে। তার কাশি দেখে নূর আর মারিয়া তার দিকে ফিরে তাকালো। নূর অবাক হলে, কারণ সে আজাইরা ছেলেটা, কিন্তু তার এমন কাশি দেখে সে দ্রুত তার কাছে এসে পানির বোতলটা রিয়ানের দিকে এগিয়ে দিল। রিয়ানের কাশিতে কাশতে কাশতে অবস্থা খারাপ। সে তাড়াহুড়া করে নূরের থেকে বোতলটা নিয়ে ডোক ডোক করে পানি খেয়ে ফেললো। তারপর সে স্বাভাবিক হতে নূরে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি ঠিক আছেন? রিয়া নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ঠিকই আছি নূরময়ী। নূর কিছুটা অবাক হয়ে বলল, নূরময়ী মানে? রিয়ান বলল, তোমার নাম নূর, তাই তোমাকে নূরময়ী বলে সম্বোধন করছি। নূর ভ্রুকুচকে বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আর দয়া করে এই নামে আমাকে সম্বোধন করবেন না। রিয়ানে হালকা হেসে বলল, কিছু কিছু কথা না জানাই ভালো নূরময়ী। তারপর সে এক মুহূর্তে না দাঁড়িয়ে গাড়ির কাছে চলে আসলো। তার নূরের প্রতি অদ্ভুত অনুভূতি কাজ করছে। সেখান থেকে সে সামলাতে পারবে না, তাই দ্রুত চলে আসলো। নূর আর মারিয়া একে অপরে কিছুক্ষণ তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। মারিয়া বলল, ব্যাপারটা নিশ্চয়ই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি তার কথা শুনে বললাম, তাতে আমার কি? আমি তো বিয়াইটা বলে আবার খিলখিল হেসে উঠলাম। এখনো আমরা রাসেলের খোঁজ পাইনি, তবে আমরা চেষ্টা করছি। তুই একদম চিন্তা করিস না, যেখান থেকে পাবি খুঁজে আমি আনবো শালাকে। শুধু একবার হাতে পাই কুত্তার বাচ্চাকে জাস্ট খুন করে ফেলবো।
এতগুলা মেয়েকে অন্য দেশে বিক্রি করে কোনোদিনও পালাতে পারবে না। আমনের কথাগুলো রুদ্র মন দিয়ে শুনতে বলল, জাস্ট 5 দিন টাইম আছে। এই 5 দিনের মধ্যে তাকে আমার সামনে চাই। যেভাবে পারিস খুঁজে বের কর, না হলে আর কত মেয়ের জীবন নষ্ট হবে জানা নেই। আর সে কার ইশারায় এসব করছে তারও খোঁজ চাই আমিও। আমরা বলবো এই চিন্তা করিস না, আমি আমার বেস্ট দিয়ে হলেও তাদের খুঁজে বের করব। আর ব্রো, ডালিয়ার কেসটার কতটা এগিয়েছে? রুদ্র বলল, এখনো কোনো তথ্য পাইনি, তবে চেষ্টা চলছে। আর আমান বলল, আমার মনে হয় ডালিয়ার বাবার বাড়ির লোকেরা ভালো জানবে কেন সে সুইসাইড করেছে। রুদ্র বলল, আমার মনে হয় না সেটা সুইসাইড। ঠান্ডা মাথায় মার্ডার কিলার, কিন্তু অনেক চালাক। আমান বলল, আচ্ছা তুই সামলা কেসটা, আমি একটা এদিকে দেখছি। তারপর তারা আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। এসপি রুদ্র মির্জা, সে যে একজন পুলিশ সেটা মডার্ন মির্জা ছাড়া কেউ জানে না। তারা একসাথে পুলিশে জয়েন্ট হয়েছিল। তবে আমান এটা সবাই জানলেও রুদ্রটা আমান ছাড়া কেউ জানে না। সে আড়াল থেকে সব কাজ করতে পছন্দ করে, কিন্তু বাড়িতে সবাই বলছে আর আলাদা ব্যবসা আছে। আর পরিবারের সবাই থাকে ভীষণ বিশ্বাস করে, তাই কেউ কখনো জানতে চায়নি কি ব্যবসা করি। সে আড়ালে কে সমাধান করে, প্লাস আমানকে সাহায্য করে। রুদ্র বিচক্ষণ, স্মার্ট, খুব তাড়াতাড়ি কেস সমাধান করে ফেলে। শাশুড়ি আম্মুর সাথে সন্ধ্যার পর একটু কাজ করেছিলাম। তানিয়া ভাবি এই আফরানকে খাওয়াচ্ছে, আর মারিয়া ফোনে আমান ভাইয়ের সাথে কথা বলছে, আর দাদি টিভি দেখছে। শ্বশুর বাবা সবাই বাহিরে, আর আমিও শাশুড়ি মা রিনি ভাবি রান্নাঘরে ডিনার রেডি করছি। কিছুক্ষণ পর কলিং বেলে দেওয়া শব্দ হলেও রিনি ভাবি দরজা খুলতে গেল। তারপর উনি আবার রান্নাঘরে এসে বলেন, মেজু ভাই রুদ্র এসেছে। ওনার কথা শুনে অবাক হলাম। উনি এই সময়? এখন ওনার সাথে অনেকটা সাহস হয়ে গেছি আমি। আগের মতো ভয় পাই না, তবে অল্প ভয় পাই। ওনার প্রতি একটু হলেও আমার সারা জীবন ভয় থাকবে। আমি শাশুড়ি মা থেকে পারমিশন নিয়ে ওনার রুমের দিকে হাঁটা দিলাম। রুমে ঢুকতেই দেখলাম উনি ঘেমে একাকার হয়ে আছেন। ফ্রেশ না হয়ে কি কোনো খুঁজছেন? ওনার কাছে গিয়ে শান্ত গলায় বললাম, কিছু খুঁজছেন আপনি? উনি আমার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বললেন, যাও তো, এখন থেকে মাথা খেয়ে আসবে না। ওনার কথা শুনে হঠাৎ আমি কষ্ট পেলাম। আগে তো কত কথাই বলতেন, কখনো কখনো তো কষ্ট লাগেনি। আজ কেন লাগছে? মনে মনে কান্না পেয়ে তবে চেহারা স্বাভাবিক করে রাখলাম। তাও আবার বেহায়ার মতো জিজ্ঞেস করলাম, বলুন না কি খুঁজছেন? উনি এবার রাগী চোখে আমার দিকে তাকালেন, তবে নিজেকে শান্ত করে বললেন, আমি আমার লাল ফাইলটা পাচ্ছি না, সেটা খুঁজছি। ওনার কথা শুনে কিছু একটা ভেবে আমি আলমারি খুলে একদম শেষে একটা থাক থেকে ওনার সে লাল ফাইলটা ওনার হাতে দিলাম আর বললাম, নেন, এইটাই খুঁজছেন নিশ্চয়ই। আমি আলমারিতে রেখেছিলাম। আপনি তো ড্রয়ের উপরে রেখেছিলেন, তাই আমি যত্ন করে আলমারিতে রেখেছিলাম। আমার কথা শেষ হতেই উনি ভয়ঙ্কর একটা ধমক দিয়ে বললেন। ওনার ধমক শুনে চমকে আমি আলমারির সাথে মিশে গেলাম। উনি এবার রেগে চিল্লিয়ে বলেন, তোমার সাহস হয় কিভাবে আমার জিনিসে হাত দেওয়ার? আর তোমাকে আমি বলেছিলাম আমার ফাইলগুলো গুছিয়ে রাখার জন্য। বলো, বলেছিলাম। তারপর আমার কাছে মুখ চেপে ধরে বললেন, নেক্সট টাইম যদি আমার কোনো ফাইলে হাত দাও, সে হাত আমি ভেঙে দিব, বলে আমাকে ছেড়ে হন হন করে রুম থেকে বের হয়ে গেলেন। ওনার কথাগুলো শুনে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ইচ্ছে করে ওনার জিনিসে হাত দেই নাই। উনি এলোমেলো পছন্দ করেন, তাই আমি গুছিয়ে রেখেছিলাম। ওনার কথায় অপমানিত সারা শরীরে আমার মৃদুর কাঁপছে। আমি ভীতু, তবে আমার আত্মসম্মান প্রবল। ওনার কথা শুনে ভয় নয়, বরং রাগ হলো। উনি নিজেকে তো আমাকে ওনার ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে। রাগে দুঃখে সিদ্ধান্ত নিলাম, যতক্ষণ না উনি ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত ওনার চেহারাও দেখাবো বলে মারিয়া রুমে দিকে চলে। মাইয়া কিন্তু এখন বড় হইয়া গেছে, একেবারে টমেটোর মতো দেখতে। আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে, তাই আপনার মাইয়ারে আমি বিয়ে করতে চাই। কথাটা বলতে রাসেলে ঘালে সে সুজোরে একটা থাপ্পড় পড়ল। তারপর সেই মহিলা বললেন, তোদের মতো কুকুরের ছানাদের
যাতে আমার মেয়ের দিকে কোনো নজর দিতে না পারে। তার জন্যই আমি তাকে আমার বুক হারা করেছিলাম। আর সেই তুই আমার মেয়ের দিকে নজর দিস, আমার সাথে কাজ করিস ঠিক আছে, কিন্তু শোন, আমার মেয়ের দিকে কোনো ক্ষতি করতে চাস তাহলে এমন অবস্থা করব, বিয়েও করতে পারবি না। রাসেল ভয়ে পেয়ে সে জানে এ মহিলা কত ভয়ঙ্কর, তাই ভয়ে ভয়ে বলল, শাইলা ম্যাম, আমাকে মাফ করবেন, আমি তো আপনার জন্যই গিয়েছিলাম। আপনার মাইয়ারে দেখতে সে বহুত ভালো আছে। হ্যাঁ, বিয়া বিয়া হইয়া গেছে এক ভালা পুলার লগে। শাইলা তাকে আর কিছু বলতে না দিয়ে বললেন, যা তুই, ওর খবর আমি অনেক আগেই পেয়েছি। আর ও শুন, এসপি আরমান মির্জা কিন্তু তোর পিছনে লাগছে, সাবধানে থাকিস। রাসেলের মাথা দুলিয়ে চলে গেল। শাইলা চোখ ছলছল করে উঠল। তার জীবনে সুন্দর হতে পারত, তবে একজনের জন্য তার জীবনটা ছনছন হয়ে গেল। সে মেয়ে হারা হয়েছে, সে আর কিছু ভাবতে পারে না, নিজের কাজের জন্য বের হয়ে গেল। রাতে বাসায় এসে নিজের রুমে নূরকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হই রুদ্র। তবে সন্ধ্যার সব ঘটনা মনে পড়তে সে কপালে চাপচ লাগালো। রাসেল আর ডালিয়ার কেসটা নিয়ে সে অনেকটা টেনশনে ছিল, আর রাসেলকে খুঁজে না পাওয়ায় বেশ রেগেছিল। আর সে সব রাগ ছেড়ে নূরের উপর। আর তখন লাল ফাইলটাও পাচ্ছিল না, সেটা ডালিয়ার কেস সম্পর্কে সব তথ্য ছিল। রুদ্র বিরক্ত নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে মারিয়া রুমের দিকে হেঁটে চলল। তারপর একমাত্র মিসেস সেখানে ছাড়া আর কোথাও থাকবে না, সে রাতে বাহিরে থেকে খেয়ে আসলো। মারিয়া রুমের কাছে এসে দেখলো লাইট জ্বলছে বা দরজা খোলা। রুদ্র মনে মনে ভাবলো হয়তো পড়ছে, কারণ তারা রাত জেগে পড়ার অভ্যাস আছে। সে দরজায় নক করলো, মারু মারু আসতে পারি? মারিয়া পড়ছিল। তার পাশে নূর মোবাইলে ক্রিম আপার ভিডিও দেখে মন ভালো করছিল, কিন্তু রুদ্র আওয়াজ পেয়ে দুজনে চমকে দরজার দিকে তাকালো। মারিয়া বলল, আসো ভাইয়া। রুদ্র মারিয়ার রুমে ঢুকে দেখলো মারিয়া পড়ছে আর নূর মোবাইল চালাচ্ছে। সে মারিয়ার দিকে তাকিয়ে বলল, মারু ঘুমাচ্ছিস না কেন? মারিয়া বলল, ঘুমাচ্ছে না, তাই এমনি বই পড়ছিলাম। রুদ্র মারিয়ার দিকে তাকিয়ে শুধু বলল, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, নূর রুমে আসো। রুদ্র রুমে এসে বলল, নূরের রাগে সারা শরীর কাঁপছে। সে মোটেও এখন উনার চেহারা দেখতে চান না, না কথা বলতে চান। তাই কিছু না বলে মোবাইলের দিকে মনোযোগ দিল। নূরে এমন কাজে ভয় পেয়ে গেল মারিয়া, কারণ সে জানতে তার ভাই কেমন। তাই সে নূরের দিকে তাকিয়ে বলল, নূর রুমে যা তুই। নূর এবার হালকা রেগে চিল্লিয়ে বলল, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। নূরের কথা শুনে রুদ্র চোখ মুখ শক্ত করে বলল, আমি বেশি কথা একদম পছন্দ করি না। রুমে আসছি আসো, নাকি এত রাতে ড্রামা করতে চাও? নূরে এবার মারিয়ার দিকে তাকালো। মারিয়া তাকে ইশারা করে বোঝালো রুদ্রের সাথে যাওয়ার জন্য, না হলে এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাবে। নূরে জানে রুদ্র কেমন। আর বেশি কথা না বাড়িয়ে উঠে চুপচাপ পা ফেলে রুদ্রের রুমের দিকে হাঁটা দিল। রুদ্র তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মারিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে রুমের দিকে পা বাড়ালো। রুমে আসতে নূর শাড়ি না পাল্টিয়ে সে অবস্থায় বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রাখলো। নূরে আজ অনেক অভিমান হয়েছে, সে কথা বলবে না রুদ্রের সাথে। রুদ্র রুমে এসে দরজা বন্ধ করে নূরের দিকে তাকালো। সে মনে মনে ভাবলো, হয়তো মেয়েটা অভিমান করেছে, কোথাও যেন পড়েছিল ভীতু। মেয়েটা অভিমান করে অনেক প্রবল হয়, সহজে তা ভাঙে না। রুদ্র রুমের লাইট অফ করে দিয়ে নূরের পাশে শুয়ে পড়ল। রাত কত হয়েছে জানা নেই, আমি এখনো ঘুমাইনি। তবে কিছুক্ষণ পর উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলেন, রাগ কমছে? উনার এমন আদরের গলায় রাগ করছো বলতে আমি ফুপিয়ে উঠলাম। উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, সরি মাইন্ড মিসেস, আমি তখন অনেক টেনশনে ছিলাম লাল ফাইলটা না পাওয়ায়, তাই এমন বিহেভ করছি। উনার কথা শুনে ভয়কে জয় করে রাগী গলায় বললাম, একদম জুতা মেরে ঘোরু ও দান করতে আসবেন না। আমাকে অপমান করা আপনি কে? আপনার সাহস কিভাবে হলো? বলতে বলতে শব্দ করে কেঁদে উঠল। উনি আমার কথা শুনে দ্রুত আমাকে উনার দিকে ফিরিয়ে জাপটে ধরলেন। উনার হুট করে এমন করে আমি কান্না বন্ধ করে চমকে গেলাম। উনি আমার নাকের সাথে নাক ঘষে বললেন, সরি বললাম তো, হুটহাট জ্ঞান হারানোর মেয়েটা অভিমান মানায় না।
উনার কাজে আমি লজ্জায় উনার থেকে সরে আসতে চাই। উনি শক্ত করে জাপটে ধরলেন। তারপর আবার বললেন, অভিমান কমেছে? আমার অভিমান কমেনি, তবে কিছু না বলে চুপচাপ ওনার সাথে মিশে রইলাম। এখন অনেকটাই ওনার সাথে সহজ হয়ে গেছে, তাই এভাবে থাকতে ভয় থাকে না। আর দাদি বলেছেন, স্বামী যা বলবে শুনবা আর আবদার পূর্ণ করবা। সেদিন দাদির বলা কথাগুলো মানে বুঝতে পেরে আমি লজ্জায় মাটির সাথে মিশে যেতেও ইচ্ছে হয়েছিল। আমার ভাবনার মাঝে উনি হুট করে আমার গলায় নাক ঘষিয়ে বললেন, এখন অভিমান করে আছো? উনার কাজে আমি বরফের নয় জমে গেলাম। এখন অভিমান থেকে লজ্জা বেশি লাগছে, যাই ওনাকে মিনমিন করে গলায় বললাম, আমার কোনো অভিমান নেই এখন, আপনি আমাকে ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কথা শুনে উনি আমাকে ছাড়লেন না, বরং আরো গভীরভাবে ছুড়ে দিলেন। ওনার এমন কাজে আমি জ্ঞান হারাবো উপক্রম। উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছেন, তাই বলেন, প্লিজ জ্ঞান হারাবেন না। আমি জোরে জোরে শ্বাস নিয়ে ভয়ে বললাম, আপনি একটু দূরে যান, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি আমার কথা শেষ হতে আমার দুই হাত দুটো বিছানার সাথে চেপে ধরে উনার সমস্ত ভর আমার উপরে ছেড়ে দিলেন। আমি তো এখনো কিছুই পারলাম না, তার আগে এই অবস্থা তোমার। উনার কথা শুনে আমি তো তাজবজ মনে গেলাম। আজ উনার মাথা ঠিক আছে তো? এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন হাত ব্যথা পাওয়ার ফলে? উনাকে বললাম, হাতে ব্যথা লাগছে, আমার ছাড়ুন। উনি ছাড়লেন না, বরং অদ্ভুতভাবে ছড়িয়ে দিলেন। এমন আমার জন্য নতুন ভয়ে কেঁদে উঠলাম। আমার কথা শুনে উনি বিরক্ত নিয়ে আমার গলা থেকে মুখ তুলে বলেন, কান্না বন্ধ কর, না হলে একদম পিস্তল দিয়ে ঠুস করে দিব। আমি কান্না অবস্থায় বললাম, দেখুন, আমি এখন অভিমান রাগ কোনোটাই করি নাই। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমাকে ছাড়ুন। লাইট বন্ধ থাকলে ডিম লাইট আলো উনার গভীর চোখ দুটো দেখে আমি থমকে গেলাম। আর সেই চোখ যেন আমাকে অনেক কথা বলতে চায়, তবে কিছু বলতে চায় আমি বুঝতে পারছি না উনাকে, আর উনার চোখের ভাষা বোঝার ক্ষমতাও আমার নেই। উনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আর যদি আমি তোমাকে চাই তাহলে কি তুমি ফিরিয়ে দিবে? ওনার কথা শুনে মৃদু চমকে উঠলেন আমি এখন ওনাকে কি উত্তর দেওয়া দরকার বুঝে উঠতে পারলাম না। উনি আমার হাজবেন্ড, ওনাকে ফেরানোর সাধ্য আমার নেই, তাই কিছু না বলে চুপ করে থাকলাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, কপাল ঠুটে ছুঁয়ে দিয়ে বলেন, আমি আমার উত্তর পেয়ে গেছি বলে উনি আমার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াই দিলেন। আমার মনে ওনাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, ভালোবাসা আমায়? তবে করা হলো না। ওনাকে আমি ঠিক বুঝতে পারি না, মাঝে মাঝে মনে হয় অনেক ভালোবাসেন, আবার মনে হয় প্রচন্ড অপছন্দ করেন। তবে আসলে আমাকে নিজে ওনার মনে কি আছে তা জানা নেই আমার। এই অল্প দিনে কি প্রেম ভালোবাসা হয়ে যায় নাকি? এটাই দাদির বলা যে পবিত্র বন্ধন। আর আমার মনে ওনাকে নিয়ে কি অনুভূতি আছে তাও এখনো জানা নেই আমার। তবে ওনার প্রতি আমি প্রচুর টান অনুভব করি। সকালে আমার ঘুম ভাঙতে নিজেকে এলোমেলো ভাবে ওনার বাহু দূরে আবদ্ধ পেলাম। তবে প্রথমে চমকে গেলাম, পরে নিজেকে সামলাতে নিলাম। কাল রাতের কথা মনে পড়তে লজ্জায় কুমড়ে গেলাম, তবে নিজেকে ওনার কাছ থেকে ছাড়িয়ে গিয়ে ব্যর্থ হলাম। আমি নাড়াচাড়া করতে ওনার ঘুম ভেঙে গেল। উনি ভালোভাবে চোখ পরিষ্কার করে আমার দিকে তাকিয়ে বললেন, কি সমস্যা, এমন নড়াচড়া করছে কেন? আমি লজ্জায় ওনার দিকে না তাকিয়ে বললাম, আমি উঠতে হবে, আপনি ছাড়ুন আমায়। উনি বিরক্ত নিয়ে বললেন, এখনো এত লজ্জা নেকা কোথাকার কার? কয়টা বাজে? এত সকাল সকাল উঠে কি করবা? ঘুমাও। তোমার ভার্সিটি টাইমে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, আমারও তো বের হতে হবে বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললে চোখ বন্ধ করে নিলেন। আর ওনার কথা শুনে আরো লজ্জায় কুকড়ে গেলাম। দাদি একদিন বলেছিল, মাইয়া আর পোলা পবিত্র বন্ধনে আবদ্ধ হলে তাদের মধ্যে মায়া ভালোবাসা আপনা আপনি চলে আসে। দাদির কথা মনে মনে হাসলাম। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ভুলগুলো ধরে